হে এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো রিসেন্টলি আমাদের যে বাংলাদেশে একটা বিক্ষোভ মিছিল চলছিল, আমরা দেখতে পাইলাম নেটে, যে হচ্ছে গিয়ে একটা টপিক নিয়ে বুয়েটের যে ইঞ্জিনিয়াররা কাইন্ড অফ আন্দোলনের জন্য নামলো রাস্তায়। তার যেটা টপিক সেটা হচ্ছে বিএসসি এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দুইজনকে একই কাতারে ফলানো যাবে না। মানে ডিপ্লোমা করেও তারা ইঞ্জিনিয়ার যে টাইটেল সেটা পাবে, মানে যাতে না পায় সেজন্যই তারা আন্দোলনটা করছে। এবং আমি যেহেতু চুয়েট থেকে, নট বুয়েট বাট চুয়েট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছি, বিএসসি কমপ্লিট করেছি। অ্যান্ড এখন আমি মাস্টার্স করার আগে কিন্তু অ্যাডভান্স ডিপ্লোমাও করেছি। তো আমি 4 বছরের বিএসসি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং করেছি চুয়েট থেকে, অ্যান্ড দেন 2 ইয়ার্সের আমি অ্যাডভান্স ডিপ্লোমা করেছি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইলেকট্রিক্যালের উপরে। অ্যান্ড এখন আমি মাস্টার্স করছি, মাস্টার্স অফ রিসার্চ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। সো আমি কিন্তু সব ধরনের স্বাদই গ্রহণ করেছি। ডিপ্লোমা নিয়েও আমার এক্সপিরিয়েন্স হয়েছে, অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিএসসি নিয়েও আমার এক্সপিরিয়েন্স হয়েছে। এবং এখন আমি যে কাজটা করছি ম্যাজেলান পাওয়ারে, সেখানেও আমি কিন্তু ইলেকট্রিক্যাল প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি। সো আমি সব ধরনের এক্সপিরিয়েন্স যেহেতু আমার মধ্যে মানে ভগবানের আশীর্বাদে হওয়ার সুযোগ হয়েছে, সো আমি সবাইকে ফিল করতে পারছি, বিএসসি ইঞ্জিনিয়ারদেরকেও ফিল করতে পারছি, অ্যান্ড ডিপ্লোমা টেকনিশিয়ান যারা তাদেরকেও আমি ফিল করতে পারি। এবং আমার এখনকার বর্তমানের কাজের জায়গাতেও আমি কিন্তু কাজ করি যাদের সাথে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আমি ইলেকট্রিক্যাল প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করলেও আমার কিন্তু টেকনিশিয়ানদের সাথেই কাজ করতে হয়। কারণ অ্যাজ এন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আমার অ্যাসেম্বলারদেরকে গাইড করতে হয় অ্যাসেম্বলিংয়ের জন্য, টেস্টারদেরকে গাইড করতে হয় টেস্টিংয়ের জন্য, হোল সিস্টেম। অ্যান্ড ফুল প্রজেক্টটা কিন্তু আমরা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তারা ম্যানেজ করতেছি। সো এই টপিকটা নিয়েই আমার হাজব্যান্ড, আপনারা সবাই আমার মাধ্যমে ওকে চিনে থাকেন, ও হচ্ছে সিনিয়র প্ল্যানিং ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে আছে, সিনিয়র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে। ও কিন্তু প্রথমে যে কোম্পানিটাতে ছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে, সেটা কিন্তু আমি এখন যে কোম্পানিতে কাজ করি কিছুটা ওই টাইপের, যে অনেক 0 থেকে এন্ড পর্যন্ত সব কিছু প্রজেক্ট ইঞ্জিনিয়ার ম্যানেজমেন্ট হিসেবে ওকে সামলাতে হতো, সাইটেও যেতে হতো। তারপর ও কিন্তু ওখান থেকে ডেভেলপড করে ইমপ্রুভ করে আরেকটা জায়গায় গেল, ইন্টারন্যাশনাল কোম্পানি জিএইচডি, অনেক স্বনামধন্য কোম্পানি, সব জায়গায় আছে, ইউএসএ, আমেরিকা, ইউরোপ, আরও অনেক জায়গায় এই জিএইচডি কোম্পানি আছে। তো ওইখানেও অনেক 3 বছর ওখানে কাজ করার পরে জিএসডিতে কাজ করেছে মনে হয় 2 বছরেরও বেশি, 3 বছর কাছাকাছি, 3 বছর। এখানে তো অস্ট্রেলিয়াতে ফার্স্টে ও কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি কিউটি থেকে ব্রিসবেনে মাস্টার্স করলো, দেন ও পিএইচডি করলো কার্ডিন ইউনিভার্সিটি পার্ট থেকে, দেন ওই প্রথম কোম্পানিতে ঢুকলো। 3 বছর করার পরে আবার 3 বছর করতেছে জিএসডি করলো, জিএসডিতে সিনিয়র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হিসেবে 3 বছর করার পরে সে এখন ওয়েস্টার্ন পাওয়ার, যেটা বর্তমানে পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া স্টেটের গভর্নমেন্ট একটা ইলেকট্রিক্যাল মানে পাওয়ারের উপর একটাই গভর্নমেন্ট সেক্টর। মানে এখানে গভর্নমেন্ট অফিস কয়টা আছে, এমও, তারপর হচ্ছে ওয়েস্টার্ন পাওয়ার, হরাইজন পাওয়ার, আর হচ্ছে সিনার্জি। তো সিনার্জি হচ্ছে ইলেকট্রিসিটি বিলের উপর কাজ করে, আর ওয়েস্টার্ন পাওয়ার হ্যান্ডেল করে সাউথ অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সাউথ সেক্টরটাতে সমস্ত প্ল্যানিং, ডিস্ট্রিবিউশন, ট্রান্সমিশন এগুলো নিয়ে কাজ করে। ও আরো ভালো জানবে কি কি নিয়ে কাজ করে। আর হরাইজন পাওয়ার নর্থ অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পুরোটা নিয়ে কাজ করে। আর এইমো অনেক বড় সরকারি কোম্পানি। তো ও অস্ট্রেলিয়ার একটা গভর্নমেন্ট এমপ্লয়ি, একটা গভর্নমেন্ট ভালো একটা, মানে ওয়েস্টার্ন পাওয়ার নামে এক। এখানে আমার অস্ট্রেলিয়াতে আসার পরে আমার ড্রিম ছিল যে আমি ওয়েস্টার্ন পাওয়ারে কাজ করব, জানি না আমার ওই ড্রিম কখনো পূর্ণ হবে কিনা। তো ওর নলেজ, ওর এক্সপিরিয়েন্স অনেক বেশি, আমার যদি হয় এতটুকু, ওর হচ্ছে অনেক।
মানে দেখা যাচ্ছে না এখানে এরকম, কারণ ও হচ্ছে মাস্টার্স পিএইচডি অ্যান্ড দেন 6 বছর দুইটার কোম্পানিতে কাজ করার পরে এখন গভর্নমেন্ট কোম্পানিতে কাজ করতেছে, পুরো ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার স্টেট নিয়ে কাজ করতেছে, সো ওর নলেজ আরও বেশি হবে। তো এই দুইজন মিলেই আমরা আজকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যে কতটা ডিফারেন্ট দেন ইলেকট্রিশিয়ান বা টেকনিশিয়ান বা যারা ডিপ্লোমা করে সেই ব্যাপারটাই আজকে আমরা এই ডিসকাস করার চেষ্টা করব এই ভিডিওতে, মানে যে ডিফারেন্সটা, মেজর ডিফারেন্স অ্যান্ড যে বেসিক পয়েন্টগুলা, ডট পয়েন্টগুলা আমরা চেষ্টা করব ডিসকাস করার। তুমি আর একটু এখানে আসো যাতে করে দেখতে পারে। ও সরি, এখানে হচ্ছে না। আচ্ছা, থ্যাঙ্কস ফর সো মাচ ডিটেলড অ্যান্ড সো মাচ ইন্ট্রো। তো ইনফ্যাক্ট আমি নিজের ইন্ট্রো দিতে গেলেও মনে হয় এত কিছু বলতাম না যত ইন্ট্রো তুমি দিয়ে দিলা। তো হোয়াট আই ওয়ান্ট টু সে অ্যাবাউট, মানে আই উইল ট্রাই টু কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল, যে when someone is an engineer সরি, যখন একজন ইঞ্জিনিয়ারিং পড়ছে সে আমি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে বলছি, বাংলাদেশের পার্সপেক্টিভ আর ওয়ার্ল্ড ওয়াইড পার্সপেক্টিভ ইজ মোর অর দ্য সেম। You finish your high school, which is year 12. After that, based on your grades, then you get into engineering. Based on your grades, অস্ট্রেলিয়াতে এবং বাকি দেশগুলোতেও, if your grades are not good, you don't get into engineering. বাংলাদেশে সবচেয়ে টপ লেভেলের, if you think যে এই বছর এইচএসসিতে 1 লক্ষ পরীক্ষার্থী ছিল, 1 লক্ষ top 10% would be the engineer. They would be studying in the government university or even in the private university. Unless your score are good, your GPA is not good, you not get the opportunity to study engineering. So এখন, and who is studying diploma? They study after SSC. You don't need that good grade. I'm একটা জিনিস ক্লিয়ার করতে চাচ্ছি, it's not disrespecting. Someone can get bad, not the best grade for different reason, and someone might have different family situation or anything. সব কিছুর জন্য সে ডিপ্লোমা পড়তেছে, no disrespect. It's not ডিপ্লোমা পড়লেই that's the end of their life. That's not that. But যে পয়েন্ট আমি বলতে চাচ্ছি, যে যেহেতু someone is studying more, someone is more qualified, that person should be going in the upper designation. তো এখন যার 20 বছরের এক্সপিরিয়েন্স আছে সে প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার হিসেবে বা বাংলাদেশে হলো কি চিফ ইঞ্জিনিয়ার পদ হিসেবে আবেদন করবে। এখন আমি মাত্র পাস করলাম, ধরেন আমিও ইঞ্জিনিয়ার, উনিও ইঞ্জিনিয়ার, একজন 20 বছরের এক্সপিরিয়েন্স, উনি চিফ ইঞ্জিনিয়ার পদে অ্যাপ্লাই করবে। এখন আমি ফ্রেশ হয়ে যদি আমি বলি না আমিও চিফ ইঞ্জিনিয়ার পদে অ্যাপ্লাই করতে চাই, আমিও চিফ ইঞ্জিনিয়ার হতে চাই, দিস ইজ নট ফেয়ার। এক্স্যাক্টলি, আমি এই কথাটাই ভাবছিলাম। যার যেই জ্ঞান, সে সেই জ্ঞান অনুযায়ী সে সেখানে যাবে, এটা গেল প্রথম ব্যাপার। এখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, দ্য অ্যামাউন্ট দে লার্ন, দ্য অ্যামাউন্ট তাদের জ্ঞান যেখানে, তারা সেই লেভেলে ঢুকবে, and then that's not end of their life. They will develop, they will go up, but the starting would be as per, এখন আমি এইচএসসি পাস, এখন যদি আমি সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাপ্লাই করি, এম আই এলিজিবল? আই এম নট। আমি জাস্ট ইঞ্জিনিয়ার, এবং আই এম নট ব্রিঙ্গিং ইভেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, আই এম জাস্ট টেকিং দ্য রেগুলার রুট দ্যাট ইঞ্জিনিয়ার্স আর ডিসকাসিং, ইঞ্জিনিয়ার্স আর টেকিং। এটা গেল নাম্বার 1 ইস্যু। নাম্বার 2 ইস্যু হলো কি, আমি এই যে রিসেন্ট ভিডিওটিতে দেখলাম যে বলতে হলো কি, এখন আমি ওই লোকের ব্যাকগ্রাউন্ড জানি না, ব্যাকগ্রাউন্ড চেকও করি নাই, তো একজন বলতেছে হলো কি টিভি ফ্রিজ নষ্ট হলে কি ইঞ্জিনিয়াররা এসে ঠিক করতে পারবে? ইঞ্জিনিয়াররা টিভি ফ্রিজ পরে টিভি ফ্রিজ ঠিক করতে পারে না কেন? ডিপ্লোমারা তার লাগাইতে পারে, ইঞ্জিনিয়ারদের তার লাগাইতে হাত কাঁপে কেন? এখন আমি হলো কি ইঞ্জিনিয়ার আর ডাক্তার কম করি। এখন আমি ইঞ্জিনিয়ারকে বললাম হলো কি যে তুমিও তো বায়োলজি পড়ছো, তাহলে তুমি কি অপারেশন করতে পারবা? ব্যাপারটা হলো কি এরকম। Engineers don't learn to join cables, they don't learn how to fix fridge, আর যে ফ্রিজ করতে পারে, মানে ফ্রিজ ফিক্স করতে পারে, সে খালি ফ্রিজই ফিক্স করতে পারে।
সে এসি ফিক্স করতে পারবে না, আবার যে এসি ফিক্স করে তাকে এখন যদি আমি টিভি ফিক্স করতে বলি সে পারবে না, কারণ যার যেটা নলেজ। এখন আমি যদি মানে আমি যা করি ওরকম, আমি ধরেন আমি নেটওয়ার্ক অ্যানালিসিস করি, এখন আমি একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে বাংলাদেশের, ওকে নেটওয়ার্ক অ্যানালিসিস করতে দিলে পারবে না। তুমি যেমন ইঞ্জিনিয়ারিং ডিজাইন করো তোমাদের প্রজেক্টে, আমারটা আমি পরে বলবো, তুমি তোমারটা বলো। তো যে যেটা whoever studied to do whatever, perform whatever job, সে সেটা করবে, সে সেটা করতে পারবে। কিন্তু এখন আমি যেমন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে যদি বলি নেটওয়ার্ক অ্যানালিসিস করতে, ও পারবে না। আবার আমাকেও যদি আপনি এখন যদি বলেন যে ইঞ্জিনিয়ার, যে কোনো জিনিস ইলেকট্রিসিটিতে চলে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তুমি হয়েছো, তো লাইট ঠিক করো, বাল্ব ঠিক করো, আমি পারবো না, বিকজ দ্যাটস হোয়াট আই ডিডন্ট লার্ন। এখন ডাক্তারকে যদি বলে এখন নেটওয়ার্ক অ্যানালিসিস করতে আসো, ডাক্তার পারবে না, বিকজ দ্যাটস হোয়াট হি ডিডন্ট লার্ন। বাট আর এডুকেশনের সম্মান এবং এডুকেশনের মর্যাদা সম্মান পৃথিবীর সব জায়গায় আছে। এটা এমন না যে বাংলাদেশ মানে সবকিছুকে মানে সমতায় আনতে চাচ্ছে না বা এক একটা সিচুয়েশন ক্রিয়েট করতে চাচ্ছে না, বরঞ্চ আমি এরকম একটা রিপোর্ট দেখছি যে বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আর মানে বিএসসি ইঞ্জিনিয়ারের গ্রেডের পার্থক্য হলো কি, স্টার্টিং গ্রেডের পার্থক্য 10 আর 9। সেখানে ইন্ডিয়া আর পাকিস্তান এই দুইটা দেশেও গ্রেডের পার্থক্য হলো কি 4, মানে বিএসসি ইঞ্জিনিয়ার যদি 10-এ ঢুকে 14-এ ঢুকবে হলো কি ডিপ্লোমা। সিমিলার ইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। তো ইফ দোজ টু কান্ট্রিজ ক্যান, মানে আমি ফরেন কান্ট্রিজ যাচ্ছি না, আমাদের পাশের দেশ, এরা দেখতে আমাদের মতোই, কালচারও আমাদের মতো, সেখানে ওরা এই জিনিস রিয়েলাইজেশন হচ্ছে, সেটা বাংলাদেশে রিয়েলাইজেশন হচ্ছে না। দিস ইজ এখন আন্দোলনও হচ্ছে, যে ডিপ্লোমারও আন্দোলন করতেছে, বাট হোয়াট এভার আন্দোলন হবে দ্যাট হ্যাজ টু বি ফেয়ার আন্দোলন। মানে অন্যায্য দাবি করলে বা অন্যায্য জিনিস এস্টাবলিশ করতে চাইলে ওইটাকে তো সাপোর্ট করা সম্ভব না। হোয়াট এভার ইজ লজিক্যাল, হোয়াট এভার ইজ justified, people can support it, people can talk about it. Yeah. But if that's not justified, if মানে তাহলে আমার পড়াশোনা করা দরকার, আমি যে আমার কষ্ট করে তাহলে দেন যে বা আমাদের তাহলে বলেন যে পড়াশোনার দরকার নেই, কষ্ট করে এত যে মেট্রিক এসএসসি এইচএসসি পরীক্ষা দেওয়ার দরকার নাই, এসএসসিতে ইউ জাস্ট কোয়ালিফাই, ইউ জাস্ট pass the exam and get into that one, because তোমার ভালো পড়াশোনা করে তো আর যে বেশি আমরি কিছু করতে পারবে না, তো ডিসরিগার্ড পড়াশোনা করার দরকার কি তাহলে তোমার? আচ্ছা, দ্যাটস ইট। যে আমার আমি আই ডোন্ট ওয়ান্ট টু এক্সটেন্ড ইট এনিমোর, ফুল এন্ড ফাইনাল। Okay, so now I can explain about my role, what I actually am doing. প্রত্যেকটা সেক্টরই আলাদা। আপনি যেখানেই কাজ করেন, আপনি যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে ডিপ্লোমা রোলের জন্য কাজ করেন সেটা যেমন আলাদা, বিএসসি ইঞ্জিনিয়ার হওয়ার পর আপনি যদি কোনো রোলে কাজ করেন সেটাও কিন্তু আলাদা। সেম আবার আমি যদি বলি যে কি বলে, আমি বিএসসিতে আমার পড়াশোনাটা একরকম, মাস্টার্স করলে আরেক রকম হবে, মাস্টার অফ রিসার্চ করলে আরেক রকম হবে। সো প্রতিটা ব্যাপারই কিন্তু আলাদা। আর আমি যেহেতু এখন রিসার্চও করতেছি, সব কিছু মিলায়া কিন্তু আমি সবগুলা ফেজ আমি এক্সপিরিয়েন্স মানে এক্সপেরিমেন্ট করার সুযোগ পেয়েছি অ্যান্ড এক্সপিরিয়েন্স গ্যাদার করারও সুযোগ পেয়েছি। আমার জবে আমরা যেটা করি, ইলেকট্রিক্যাল প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে পুরা একটা হোল প্রজেক্টকে আমরা ম্যানেজ করি, মানে আমরা ওয়ান কাইন্ড অফ ম্যানেজার, মানে ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের ম্যানেজার, রাইট? তো এখন আমরা কিভাবে কাজ করি, আমরা আমার কাজটা যদি আমি বলি, খুব ইজিলি বলি, শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল প্রজেক্টটাকে ম্যানেজ করতে হয়। ফার্স্টে একটা প্রজেক্ট আসে, ওটার জন্য ক্লায়েন্ট রিভিউ মিটিং করে, মানে আমার প্রজেক্টটা কি সেটা আমাকে আরভি মামাম এরকম তুমি ধাক্কা দিলে তো আমি কথা বলতে পারতেছি না। তো পুরো প্রজেক্টটা আমাদেরকে ওই মিটিংয়ের মাধ্যমে অ্যাব্রিভিয়েট করে যে কি কাজ করতে হবে। এরপরে ওই বুঝাই দেওয়ার পরে পুরা কাজটা হচ্ছে আমাদের উপর। কেন? আমাদেরকে স্টার্টিং থেকেই ওইটার পরে আমাদেরকে
অনেক ব্যাপারগুলো ফলো করতে হয়, একটা দুইটা চেকলিস্ট না, কিন্তু হাজার 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 বলবো না, আমি কাউন্ট করে দেখতে হবে ইন টোটাল কয়টা চেকলিস্ট ফলো করতে হয়। ইঞ্জিনিয়ারিংয়ে চেকলিস্ট আছে, টেকনিশিয়ানদের আলাদা চেকলিস্ট আছে, ডিসপ্যাচ অফিসারদের আলাদা চেকলিস্ট আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা চেকলিস্ট আছে, যেই চেকলিস্টগুলো আমাদেরকে ফলো করে ফুল প্রজেক্টটাকে কমপ্লিট করতে হয়। অ্যান্ড টাইম লাইনও ফলো করতে হয়। দেখছো আরবি কিরকম করতেছে পা দিয়ে। তারপর হচ্ছে গিয়ে ওই প্রজেক্টটা আসার পরে ইঞ্জিনিয়ারিং টিম হিসেবে, ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের কি করতে হয়, পুরা প্রজেক্টের টেকনিক্যাল স্পেসিফিকেশন অ্যানালিসিস করে বের করতে হয়। মানে যা যা টেকনিক্যাল স্পেসিফিকেশন আছে সেগুলো কনফার্ম করতে হয়। কনফার্ম করা শেষ হলে তারপর আমাদের ডিজাইনে ঢুকতে হয়। পুরা সিস্টেমের রেটিংস, ক্লায়েন্টের কি দরকার, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস, অনেক সময় অর্ডারের পরেও ক্লায়েন্ট কিছু মডিফিকেশন করতে চায়, সেগুলো আবার ভ্যারিয়েশন দিয়ে কাজ করতে হয়, অনেক ব্যাপার থাকে, সেগুলোকে কনসিডার করে ডিজাইন করতে হয়। সেই ডিজাইনের জন্য মাল্টিপল অ্যাপ্রুভাল প্রসেস থাকে। হ্যাঁ, সিনিয়র ইঞ্জিনিয়ারদের কাছে অ্যাপ্রুভাল থাকতে হয়, ক্লায়েন্টের কাছে অ্যাপ্রুভাল করতে হয়, সেগুলো অ্যাপ্রুভ করে এনে দেন ওগুলো আবার প্রসিড করতে হয় ম্যানুফ্যাকচারিংয়ে। ম্যানুফ্যাকচারিংয়ের জন্য প্রসিড করার সময় আরও মাল্টিপল স্টেপ ফলো করতে হয়। এরপরে আসলো ডিজাইনের কাজ শেষ। ডিজাইন শেষ হওয়ার পরে আমাদের করতে হয় এবার একটা জিনিস আমি বানাবো, একটা সাপোজ আমি একটা জামা বানাবো। জামা বানানোর জন্য আমার কি লাগবে, আমার গজ কাপড় লাগবে, আমার কতটুকু লাগবে, হ্যাঁ 200 না 100 না 300, এগুলো মেজারমেন্ট আমাদেরকে বুঝতে হবে। প্রতিটা কম্পোনেন্টসের ডাটা শিট ম্যানুয়াল স্টাডি করতে হয়। সিস্টেমের রেটিং অনুযায়ী প্রপার কম্পোনেন্ট সিলেক্ট করতে হয়। বিভিন্ন সাপ্লায়ারকে ঘাটতে হয়, কোন সাপ্লায়ারের কাছে গেলে আমরা কোট নিতে হয়, 10টা সাপ্লায়ারের কাছে গেলে 10 রকমের কোট আসে, সেগুলোকে আবার অ্যানালিসিস করে বেস্ট সাপ্লায়ারের থেকে বেস্ট পারফর্ম মডিউল সিলেক্ট করতে হয়। এফিসিয়েন্সি বুঝে চিপেস্টও দেখতে হয়, যেটা আমার বাজেটের সাথে যাবে, ওরকম বাজেট ম্যানেজমেন্ট করতে হয়। তারপর হচ্ছে অনেক ফ্যাক্টর, অনেক, মানে আমি বলে শেষ করতে পারবো না, তাই না। তারপর হচ্ছে গিয়ে এরপরে গেল আমার পার্টস সিলেকশন, যদি কোনো ভ্যারিয়েশন থাকে বা এই সেই কত কিছু ডিপেন্ড করে আমাকে পার্ট সিলেক্ট করতে হয়। এরপরে পার্টগুলো আমাকে অর্ডার করতে হয়। হ্যাঁ, একটা জামা বানানোর জন্য যতগুলো আমার জিনিস দরকার কম্পোনেন্ট 1 2 3 4 ওরকম করে 10টা হইলো, আমার ওই 10টা প্রপার ওয়েতে ওগুলো সিলেক্ট করতে হবে রেটিং অনুযায়ী। আমার 10 লাগবে না 20 লাগবে, এটা উই ইঞ্জিনিয়ার শুড ডিসাইড। উই ইঞ্জিনিয়ার উইল হ্যাভ টু সিলেক্ট দ্য প্রপার কম্পোনেন্টস। টেকনিশিয়ানরা ওটা পারবে না, কারণ টেকনিশিয়ানদের ম্যানুয়াল পড়ে বা ডাটাশিট দেখে ওটা বোঝার ক্ষমতা মানে ক্যাপাবিলিটি থাকে না। কারণ ওরা শুধু পারে কি, ওদেরকে আপনি একটা ড্রয়িং দিবেন, বলবেন যে এখানে ব্লু, এখানে সাপোজ ইফ ইটস এসি সোর্স দেন অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী হবে হচ্ছে ব্রাউন অ্যান্ড ব্লু। ওকে, ইফ ইটস ডিসি সোর্স অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী হবে রেড অ্যান্ড ব্ল্যাক কানেকশন। তো ওদেরকে আপনি বলবেন এখানে রেড, এটাও রেড ওয়্যার, এবং কেবলের সাইজও ওদেরকে বলে দিতে হবে। এবং কেবল সাইজও একটা কিন্তু ইঞ্জিনিয়ারিং নলেজের ব্যাপার, কোন সিস্টেমের জন্য কোন মডিউলের জন্য প্রপার কেবল সাইজিং করতে হবে, কোন দিকে কোন কেবল কোন কালার যেতে হবে, ব্লু যাবে, ব্রাউন যাবে, না রেড যাবে, ব্ল্যাক যাবে। সিস্টেমে টোটাল সিস্টেম পরিচালনা করে বুঝতে হবে কোথায় কোন কালারের কেবল ইউজ করতে হবে, কোন সাইজের কেবল ইউজ করতে হবে, যেগুলা টেকনিশিয়ানরা জানেই না। ওদেরকে জিজ্ঞেস করলে ওরা বলতে পারবে না। হয়তো কাজ করতে করতে একটা আইডিয়া হয় যে এখানে 50 মিল বা 75 মিল কেবল, কাজ করে করে অভ্যাস থাকে, ওইখান থেকে নলেজ থেকে বলতে পারে। কিন্তু ওরা কিন্তু বেসিক যে ভিতরের যে ম্যানুয়াল ডাটাশিট পড়ে যে প্রপার রেটিং সিলেক্ট করা, সেই জাজমেন্ট ওদের থাকে না। ওরা বলতেও পারবে না যেখানে কেন রেড ইউজ করছে, কেন ব্ল্যাক ইউজ করছে, কেন ব্লু ইউজ করছে, কেন ব্রাউন ইউজ করছে, কেন কেবল সাইজ 75। দে ক্যানট টেল এনিথিং। সামটাইমস অ্যাসেম্বলাররা একটা কম্পোনেন্ট ওদেরকে দিল, ওরা বলতেও পারে না কম্পোনেন্টের নাম কি। ওরা জাস্ট ড্রয়িংয়ে দেখে এই কম্পোনেন্টের ভিতরে এটার এই কেবল গেছে বের হয়েছে, ওরা খালি ওইটা দেখে জাস্ট অ্যাসেম্বলিং করে। টেস্টারদেরকে যদি বলি প্রসিডিউর, টেস্টিং প্রসিডিউর, যে সার্কিট ব্রেকার অপারেশন প্রসিডিউর আছে, এটা খুবই মেজর একটা ব্যাপার। সিস্টেম বুঝে স্টার্ট আপ প্রসিডিউর,
ব্ল্যাকআউট প্রসিডিওর করতে হয়, আমাদের ইঞ্জিনিয়ারদেরকে এই প্রসিডিওরগুলো করতে হয় আমাদের নলেজ দিয়ে, সিস্টেম বুঝে, যেটা কোনো দিন টেস্টাররাও পারে না। ওদেরকে যদি বলি CB1 ওপেন, ওরা CB1 ওপেন করবে। ওদেরকে যদি বলি ওই জায়গায় CB1 ক্লোজ করবে। ক্লোজ করলে কি হবে, ওপেন করলে কি হবে, এই নলেজটাও সবসময় টেস্টাররা বুঝে না। একটা কম্পোনেন্ট, সিম্পল একটা কম্পোনেন্ট, আর্থ লিকেজ রিলে কম্পোনেন্ট ইউজ করতে হবে, ওটার পারপাস কি, ওটা কেন ইউজ করতেছি, কিভাবে ইউজ করতে হবে, এটা কিভাবে ইউজ করলে কি আউটপুট পাবো, এগুলো ওরা বুঝে না। এগুলো আমাদেরকে ঠিক করতে হয়, ইঞ্জিনিয়ার হিসেবে আমাদেরকে এই প্রসিডিওরগুলো ঠিক করে দিতে হয়। এটা তো গেল প্রসিডিওর। তারপর আরো কত ক্যালকুলেশনের ব্যাপার আছে। একটু আগে বললাম কেবল সাইজ ক্যালকুলেশন, ব্যাটারি সাইজের ক্যালকুলেশন আছে, আর্ক ফ্ল্যাশের ক্যালকুলেশন আছে, রেটিং প্লেটের ক্যালকুলেশন আছে, সিস্টেমের রেটিং অনুযায়ী, ব্যাটারির নাম্বার অনুযায়ী, স্ট্রিং বা সেলের নাম্বার অনুযায়ী, আউটপুটের রেটিং এর নাম্বার অনুযায়ী, ইনপুট রেটিং এর নাম্বার, 1000 কাইন্ড অফ স্পেসিফিকেশন আমাদেরকে মাথার মধ্যে রেখে একটা প্রজেক্ট দাঁড় করাতে হয়। এরপরে আসলে পার্টের কথা যেটা বলতেছিলাম, পার্ট সিলেকশন, 10টা পার্ট আমার লাগবে ধরে নিলাম এই প্রজেক্টে, একটা প্রজেক্টে ওই 10টা পার্ট আমাকে প্রপার ওয়েতে সিলেক্ট করে অর্ডার করতে হবে। ওগুলার আবার অর্ডারের ব্যাপার আছে, কিভাবে অর্ডার করব, অর্ডারের পরে টাইম কতক্ষণ লাগবে, ওই টাইম অনুযায়ী আমাকে প্রজেক্টের টাইমলাইন, হ্যাঁ, মান্থলি রিপোর্ট ক্রিয়েট করতে হবে কাস্টমারদের জন্য, ক্লায়েন্টের জন্য, এক এক ক্লায়েন্টের এক এক রিকোয়ারমেন্ট থাকে, হ্যাঁ, ডিউ ডেট ফলো করার জন্য প্রত্যেকটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, কোনো অর্ডার ডিলে থাকলে ওই পার্টের জন্য আমার প্রজেক্টে ডিলে হবে কি হবে না সেগুলো আমার অ্যানালিসিস করতে হবে, ম্যানেজ করতে হবে ঠিকঠাকভাবে, যাতে আমার প্রজেক্ট ডিলে না হয়, হ্যাঁ, আমার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট যাতে ফুলফিল করতে পারি। এরপরে ম্যানুফ্যাকচারিংয়ে গেল, এরপরে ডিজাইনে ইস্যু থাকতে পারে, অ্যাসেম্বলিংয়ে করতে গেলে একটা ধরেন কাপড় কাটতে গিয়ে আপনি দেখলেন কাপড় একটু কম আছে, বা এখান দিয়ে কাটতে গেলে ওখান দিয়ে বাড়তি হয়ে যাবে, বা ওই যে বলে না অ্যারেঞ্জমেন্টের ইস্যু থাকতে পারে, মাল্টিপল ইস্যু আমাদেরকে গো থ্রু করতে হয়। অ্যান্ড উই আর দ্য ইঞ্জিনিয়ার হু নিড টু think very quickly and give them the solution efficiently. And এটা যদি আমরা না করতে পারি অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার, তাহলে কিন্তু আমাদের পারফরমেন্স তখন ভালো হবে না। আমাদেরকে চটজলদি সব কিছু সমাধান দিতে হবে, কারণ ওরা আপনার কাছে বলবে এটা হচ্ছে না, এটার সলিউশন দাও। অ্যান্ড তখন তোমাকে সব দিক দিয়ে বিবেচনা করে ম্যানুয়াল ঘেটে, ডাটা শিট ঘেটে, যা যা দরকার, যা যদি স্পেস ইস্যু থাকে স্পেসের ব্যাপারগুলো বুঝতে হবে। বিভিন্ন শুধু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে না, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংও কিন্তু করতে হয়। এক এক জবের এক এক রকম রোল। যাই হোক, অমিত যেমন করে ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লাইনের কাজ, প্ল্যানিংয়ের কাজ, 50 বছর পরে কি হবে, 50 বছর পরে এই জায়গায় একটা ট্রান্সমিশন লাইন দাঁড় করা বা সাবস্টেশন মানে এখানে নতুন দিতে পারবো কি পারবো না, এগুলোর জন্য ওদের অ্যানালিসিস করতে হয়, নেটওয়ার্ক অ্যানালিসিস করতে হয়। ওইটা আরো হায়ার লেভেলের, ওটা হচ্ছে কঠিন সফটওয়্যারে সিমুলেশন করতে হয়, যেগুলোর জন্য প্রচুর নলেজ লাগে, ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডের নলেজ লাগে, পাওয়ার ফ্যাক্টর, লোড ফ্লো অ্যানালিসিস, আরও থাউজেন্ড ব্যাপার আছে, চেকলিস্টের ব্যাপার আছে, যেটা আমি বলছি। চেকলিস্টগুলো আমাকে সব ফুলফিল করতে হবে, আদারওয়াইজ কোম্পানির পলিসিকে ব্রিচ করা হবে। তোমার কোম্পানি পলিসি অনুযায়ী কাজ করতে হলে এভরিথিং ইউ হ্যাভ টু ফলো অ্যাকর্ডিং টু দ্য প্রসেস অফ দ্য কোম্পানি অর অফ দ্য ওয়ার্ক, এনিথিং। গাইডলাইন আছে, স্ট্যান্ডার্ড আছে, অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ড সেই, অনেক ব্যাপার আছে। তারপর ম্যানুফ্যাকচারিং শেষ হওয়ার পরে যাবে টেস্টিং। এরপর টেস্টিং করার সময় ইঞ্জিনিয়ারদেরকে টেস্টিংয়ের আউটপুট না আসলে, টেস্টিংয়ে কোনো ইস্যু হইলে, কোনো মডিউল ঠিকমতো কাজ করলে, যেমন আপনি যদি ভুল টেস্টিং প্রসিডিওর দেন টেস্টারকে, সে আপনার প্রসিডিওর ফলো করলো, আপনি বললেন CB1 ক্লোজ, CB2 ক্লোজ, মানে সার্কিট ব্রেকার অপারেশন আপনি একটা লিখলেন যেটা ভুল, ও ফলো করলো, তাহলে আপনার একটা দামি কম্পোনেন্ট ব্লো হয়ে যেতে পারে, $2000 একটা কম্পোনেন্ট ব্লো হয়ে গেল, তাহলে আপনার কি হলো, লস প্রজেক্ট হচ্ছে। এভাবে করে সিস্টেম কিন্তু আরো আবার প্রজেক্ট দিলে হবে, তখন আপনাকে নতুন আরেকটা মডিউল অর্ডার করতে হবে, এখানে আপনার বাজেট কস্টিং কাট হয়ে যাচ্ছে, আরো অনেক ব্যাপার আছে। এরপরে ওই ঠিকমতো টেস্টিংটা কমপ্লিট করার পরে অনেক সময় কাস্টমারের আরো কিছু রিকোয়ারমেন্ট থাকে, কাস্টমার নিজে এসে সবকিছু চেক করতে চায়, ওগুলোতে আরো অনেক ব্যাপার থাকে, কাস্টমারকে তখন আপনার কাজ দেখাতে হয়। তো এইগুলো পার করার পরে তারপর আপনার আসলো, এরপর যা প্রবলেম সেগুলো আপনি পার করার পরে এবার আপনার আসলো ডেলিভারি। আবার ডেলিভারি হওয়ার পরেও কিন্তু জব কমপ্লিট না, ইঞ্জিনিয়ারিং জব এরকম না, ডেলিভারি করার পরেও সাইটে গিয়ে 1000 প্রবলেম হতে পারে, সিস্টেম না হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে চলতে বা চললোই না, স্টার্টই হলো না।
আপনি সব ঠিকঠাক করে পাঠালেন, কিন্তু ওখানে গিয়ে স্টার্ট হলো না। তখন আবার কি করতে হয়, ইঞ্জিনিয়ারে যারা প্রফিশিয়েন্ট ইঞ্জিনিয়ার, সিনিয়র ইঞ্জিনিয়ারদেরকে সাইটে গিয়ে ওটা আবার ঠিকমতো বুঝাই দিয়ে আসতে হয় কাস্টমারকে। কারণ আপনার পিছনে, এই প্রজেক্টের পিছনে মানে মানে $1000 স্পেন্ড হইতেছে, পুরো একটা কোম্পানি চলতেছে এই সমস্ত প্রসেসের মধ্য দিয়ে, জিরো থেকে এন্ডে। একটা মানুষ এখানে কিন্তু না, অনেকগুলা মানুষ, কিন্তু পুরো প্রজেক্টটাকে ম্যানেজ করতেছে কে? ইঞ্জিনিয়ারিং টিমটা, যার নলেজ আছে যে এখানে কোন রেটিংয়ের ব্রেকার ইউজ করব, এখানে লোড অনুযায়ী কত ব্রেকার ইউজ করব, কয়টা লোড ইউজ করতে পারবো, কত লোডের যে কত রেটিং আছে, 100 অ্যাম্পিয়ার লোডের জন্য আমি কত অ্যাম্পিয়ারের বাসবার ইউজ করতে পারবো, ইনপুট রেটিং অনুযায়ী কত ব্রেকার ইউজ করতে পারবো। মানে আরও মডিফিকেশন বা ফিচার যখন অ্যাড হতে থাকে, ডিফারেন্ট ফিচার অ্যাড হলে প্রজেক্টে কাজ আরও ভলিউম বেড়ে যায়। কত দিক একটা ইঞ্জিনিয়ারকে চিন্তা করতে হয়। কিন্তু আপনি যদি একটা টেকনিশিয়ান বা একটা ডিপ্লোমা লোককে আপনি যদি এখন এগুলো করতে বলেন, ওরা পারবে না, ওরা মান্থলি রিপোর্ট করতে পারবে না ওরা। কারণ আমাদের ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য আমরা বিএসসিতে আমরা অনেক ধরনের অ্যাসেসমেন্ট করে আসছি, অনেক ধরনের রিসার্চের কাজও কিছু করে আসছি, থিসিসের কাজ করে আসছি, অনেক ধরনের অ্যাসাইনমেন্ট করে আসছি। আমাদের এগুলো অভ্যাস আছে, রিপোর্ট লেখার, ইমেল করা। সবচেয়ে মেজর যে ব্যাপারটা মিস করে ফেলছে সেটা হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশন। পুরো প্রজেক্টে জিরো থেকে এন্ড পর্যন্ত, এন্ড কিন্তু হয় না, মানে কোনো প্রজেক্ট ডেলিভার করার পরে বা ডিসপ্যাচ করার পরেও কিন্তু ক্লায়েন্ট আপনাকে কমিউনিকেট করতে থাকবে, যে কোনো ইস্যু ফেস করলে, কোনো ইনফরমেশন জানার দরকার হলে, টেকনিক্যাল কোনো ইনফরমেশন জানতে চাইলে আপনাকে কিন্তু কমিউনিকেট করতে থাকবে। তার মানে কি দাঁড়ালো, কমিউনিকেশন এটা এখানে হচ্ছে ইজ দ্য মেজর থিং অফ এনি প্রজেক্ট, অফ এনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট অর এনি আদার প্রজেক্ট। তাহলে যে কোনো জবের মেজর থিং হচ্ছে কমিউনিকেশন। তার মানে কি দাঁড়ালো, আপনার হোল প্রজেক্টে আপনাকে মেজর যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কমিউনিকেশন। সবার সাথে কমিউনিকেশন করতে হবে, নেটওয়ার্কিং করতে হবে। সবার প্রথমে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন দিয়ে শুরু হবে। টোটাল প্রজেক্টটাতে ক্লায়েন্ট আপনার সাথে কমিউনিকেট করবে, অনেক ইনফরমেশন চাবে, আপনাকে ওনাকে ইনফরমেশনগুলো দিতে হবে। অ্যান্ড ক্লায়েন্ট কমিউনিকেশন, ক্লায়েন্ট মিটিং, অ্যান্ড দেন এগুলো হ্যান্ডেল করা কিন্তু সোজা কথা না, এক এক ক্লায়েন্টের এক এক রকম থাকে। তারপর হচ্ছে সবার সাথে কমিউনিকেট করতে হয়। ইমেল লেখাটা কিন্তু যে কোনো জবের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। একটা প্রপার ইমেল লিখতে জানতে হবে, ক্লায়েন্ট কি আপনাকে, আবার ইংলিশ বোঝাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি যদি এখন বাংলাদেশেও সকল অফিসে কিন্তু টোটাল কথা বলা কমিউনিকেশন ইংলিশ করে ফেলছে, কারণ আমার আগের বাংলাদেশের জবটা তো কমিউনিকেশন অলওয়েজ ইংলিশ ছিল, যেহেতু ইউএস এর কোম্পানি ছিল ওটা। তো কমিউনিকেশনে আপনাকে ইংলিশ বুঝতে হবে, যে ক্লায়েন্ট কি কোয়েশ্চেন করছে, কি জানতে চাইছে। ড্রয়িং রিভিউ সময় অনেক মাল্টিপল কমেন্ট আসে, সেই কমেন্ট অ্যাড্রেস করতে জানতে হবে। কমেন্ট অ্যাড্রেসের জন্য আপনাকে মডিউল বুঝতে হবে, ইকুইপমেন্ট বুঝতে হবে, সিস্টেম বুঝতে হবে, প্রত্যেকটা কম্পোনেন্টের পারপাস কি, কেমনে কাজ করে, এগুলো বুঝতে হবে। তো এগুলোর জন্য কমিউনিকেশন করতে হবে। নলেজ না থাকলে কমিউনিকেশন করতে পারবেন না, যেটা একটা ডিপ্লোমা করতে পারবে না। ইমেল লেখাটাও কিন্তু অনেক বড় একটা আর্ট, সুন্দর করে বুঝাইতে পারা, আর ওরা ইংলিশে কি বলতে চাইছে সেটা বুঝতে পারা, প্রতিটা জিনিস এখানে অনেক ভাইটাল, যেটা একটা ডিপ্লোমা টেকনিশিয়ান পারবে না। আমি যখন টেইফে অ্যাডভান্স ডিপ্লোমা করেছি 2 বছর, আমি কিন্তু হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স হয়েছে আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং উপর, যেটা আমার চুয়েটে হয়েছিল না। কারণ আমি চুয়েটে ওরকম তার জোড়া লাগানোগুলা শিখি নাই, কিভাবে হিট সিঙ্ক করে, কিভাবে একটা তারের সাথে আরেকটা ক্লিম্প ইউজ করে, ক্লিম্পার কিভাবে ইউজ করে, তারপর আরও কি যেন আছে না, মাল্টিমিটার টুকটাক ইউজ করছিলাম ল্যাবে, বাট প্রপার ওয়েতে আমার অনেক হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স ছিল না, যেটা আমার অ্যাডভান্স ডিপ্লোমাতে হয়েছে। কিন্তু যে ক্যালকুলেশনের ব্যাপার আছে, মাল্টিপল যে ফ্যাক্টরগুলো আমি বলছি একটা হোল প্রজেক্ট মেনটেন করার জন্য, সেগুলা একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা পড়ছে তারা ভালো পারবে, এবং মাস্টার্স কমপ্লিট করার পরে তার নলেজ এক্সপিরিয়েন্স আরও ভালো হবে। পিএইচডি হচ্ছে হায়েস্ট ডিগ্রি, ডক্টরেট ডিগ্রি, ওইটা করার পরে তার নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, তার ক্যাপাবিলিটি আরও হায়ার হবে, তাই সে আরও হায়ার পজিশনে কাজ করতে পারবে। তার মানে কি দাঁড়ালো, দিন শেষে বিএসসি ইঞ্জিনিয়ারদের সাথে যদি এখন ডিপ্লোমা কম্পেয়ার করে, এটা আমি বলবো যে এটা খুবই হাস্যকর। আপনাকে বুঝে কম্পেয়ার করতে হবে। আমি এখন যদি কাজ না শিখে না পেরিয়ে সিনিয়র ইঞ্জিনিয়ার হতে চাই, সেটা যেমন হাস্যকর হবে, ঠিক সেরকম
সো আশা করি সবাই বুঝতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ, বাই, ভালো থাকবেন। আমি